আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাস, আর কত কাঁদবে? এবার বন্ধ করো না কান্না প্লিজ। তোমার কান্না যে আমার একদম সহ্য হয় না, তা কি জানো তুমি? নূর আদিত্যের বুকে মাথা রেখে কান্নাচরিত কণ্ঠে বলল, আপনি আমাকে আর ভালোবাসেন না, তাই না? আদিত্য নূরের কথা একটু অবাক হয়ে বলল, কি বলছো তুমি? কে বলেছে তোমাকে এসব ফালতু কথা? নূর ফোপাতে ফোপাতে করুণ সুরে বলল, তা না হলে আপনি আমার সাথে এমন কেন করছেন? আমাকে এভাবে অবহেলা কেন করছেন? আপনি জানেন সবাই আমাকে অবহেলা করে। আপনি আমাকে অবহেলা করলে আমি কোথায় যাব? সবার অবহেলা সহ্য করতে পারলেও আপনার অবহেলা আমি সহ্য করতে পারি না। আমার অনেক কষ্ট হয়। কথাগুলো বলে নূর আদিত্যের বুকের কাছের টি শার্ট খামচে ধরে আবারও ফুপিয়ে কেঁদে ওঠে। নূরের কথা শুনে আদিত্যের বুকের ভেতর হু হু করে উঠল। আদিত্য নূরকে আরো শক্ত করে বুকের ভেতর চেপে ধরল, যেন বুকের ভেতর ঝোঁকে ফেললি শান্তি। নিচের উপর চরম রাগ লাগছে আদিত্যের। নূরকে বোঝাতে চেয়ে যে ওকে এত কষ্ট দিয়ে ফেলবে তা ভাবতেই পারেনি আদিত্য। সত্যিই তো বলেছ, মেয়েটা জীবনে শুধু কষ্ট আর অবহেলাই পেয়েছে, আর আমিও কি না নিজের অজান্তে ওর সাথে সেম কাজটাই করছিলাম। না না, আমি আর কোনো কষ্ট দেব না। আদিত্য নূরের মাথায় বলিয়ে মায়াভরা কণ্ঠে বলে উঠল, হুশ, কি বলছো এসব? পাগল হয়ে গেছো? আমার প্রাণ পাখিটাকে আমি কখনো অবহেলা করতে পারি? আমি নিজেকে একবার অবহেলা করতে পারি, কিন্তু তোমাকে কখনো না। রূপকথার কাহিনীতে যেমন দৈত্যের জান একটা টিয়া পাখির ভেতরে থাকে, তেমনি আমার জানটাও তোমার ভেতরে আবদ্ধ। নিজের জানকে কি কেউ কখনো অবহেলা করতে পারে বলো? আর তুমি কি ভেবেছিলি আমি সেদিনের কথার জন্য তোমার উপর রেগে আছি? একদমই না। তানিয়া আমাকে আগেই সব কিছু বলে দিয়েছিল। হ্যাঁ, প্রথমে একটু রেগেছিলাম, কারণ আমি জানতাম যে তুমি আমাকে মিথ্যে বলছো। কেন মিথ্যে বলছো এই জন্যই একটু রেগেছিলাম। তাছাড়া তুমি কি মনে করেছো যে তুমি আমাকে বলবে তুমি আমাকে ভালোবাসো না, আর আমি সেটা শুনে তোমাকে আমার জীবন থেকে চলে যেতে দেব? কখনোই না। তুমি যদি সত্যি সত্যিও আমাকে ভালো না বাসতে, তবু আমি কখনো তোমাকে ছেড়ে দিতাম না, কারণ আমার একার ভালোবাসাই আমাদের দুজনের জন্য যথেষ্ট। তাহলে তুমি কি করে ভাবলে যে এই আমি তোমাকে অবহেলা করতে পারি? আরে আমি তো তোমাকে শুধু বোঝাতে যাচ্ছিলাম যে ভালোবাসার মানুষ দূরে গেলে কত কষ্ট হয়, যাতে ভবিষ্যতে আর কখনো তুমি আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা চিন্তাও করতে না পারো। বুঝতে পেরেছো পাগলি? এখন কান্না বন্ধ করো প্লিজ। তোমাকে যদি দেখাতে পারতাম যে তোমার কান্না আমার বুকের ভেতর কতটা রক্তক্ষরণ করে, তাহলে হয়তো তুমি আর কখনো কাঁদতে না প্রাণ পাখি। এতক্ষণ আদিত্যের কথা শুনে নূরের কান্না অনেকটা কমে এসেছে। আদিত্যের মুখে প্রাণ পাখি ডাকটা শুনে নূরের মনটা পুলকিত হয়ে উঠল। আদিত্য দুই হাতে নূরের মুখটা ওপরে তুলে বলল, এখন কান্না থামাও প্লিজ। দেখো তো কেঁদে চেহারার কি অবস্থা করেছো। আদিত্য খেয়াল করলো কাদার কারণে নূরের চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, একদম পাকা টমেটোর মতো লাগছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখের কাজগুলো লেপটে গেছে, ঠোঁটের লিপস্টিকটাও ছড়িয়ে ঠোঁটের চারপাশে লেগে আছে। কিন্তু এই অবস্থায়ও আদিত্যের কাছে নূরকে আরো অপূর্ব সুন্দর লাগছে। এই অবস্থায় নূরকে প্রচুর মায়াবতী আর আবেদনময়ী লাগছে। আদিত্য যেন ঘরের ভেতরে চলে যাচ্ছে, কেমন মারাত্মক নেশা ধরে যাচ্ছে। আদিত্য আজ কিছুদিন নিজেকে কন্ট্রোল করতে পারছে না। নেশা ভরা চোখে তাকিয়ে রইল নূরের দিকে। আদিত্য দুই হাতের বৃত্তাঙ্গুল দিয়ে নূরের চোখের পানি মুছে দিল, মুখটা এগিয়ে নিয়ে নূরের কপালে একটা চুমু দিল। নূর কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। আদিত্য নূরের বন্ধ দুই চোখের পাতায় চুমু দিয়ে দিল। নূর দুই হাতে আদিত্যের বুকের কাছের টি শার্ট খামছে ধরল। নিঃশ্বাস ভারী হয়ে আসছে নূরের। আদিত্য নূরের নাকের ডগায় একটা চুমু খেল। নূরের নাকের সাথে নিচের নাক ঠেকিয়ে নেশা ভরা চোখে নূরের ঠোঁটের দিকে তাকিয়ে রইল। নূরের নেশায় পাগল হয়ে যাচ্ছে আদিত্য। আজ কিছুদিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আদিত্য নিচের বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের ঠোঁটের নিচে লেগে থাকা লিপস্টিক মুছে নিল। সাথে সাথে নূরের সারা শিরশির করে উঠল, জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আদিত্য নেশাক্ত কণ্ঠে বলে উঠল, তোমাকে বলেছিলাম না আমার সামনে ঠোঁটে লিপস্টিক দিয়ে আসবে না? আমি কোনো ভুল করে ফেলবো, আমার কথা অমান্য করার জন্য তোমাকে এখন শাস্তি দেওয়া উচিত, তাই না? নূর লজ্জায় মাথা নিচু করে লাজুক হাসল। আদিত্য আবারও নেশা ভরা কণ্ঠে বলল, নূর, আজ আমি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। প্রাণ পাখি, ক্যান আই কিস ইউ প্লিজ?
নূর কিছু না বলে শুধু লাজুক হাসল। আদিত্য বুঝতে পারল নূরের অনুমতি আছে। আদিত্য মুচকে এসে নিচের 2 হাত নূরের 2 গালে রেখে ধীরে ধীরে নূরের ঠোঁটের দিকে এগোতে গেল। নূর চোখ বন্ধ করে নিল। আদিত্য প্রথমে আলতো করে নূরের ঠোঁটে একটা চুমু খেল। নূরের সারা শরীরে শিহরণ বয়ে গেল। নূর আরো শক্ত করে আদিত্যের টি শার্ট খামচে ধরে কাঁপতে লাগলো, যা আদিত্যকে আরো পাগল করে তুলল। আদিত্য এবার এক হাত নূরের চুলের মাঝে ঠুকিয়ে অন্য হাত দিয়ে নূরের কোমর পেঁচিয়ে নূরের 2 ঠোঁটের ফাঁকে নিচের ঠোঁট ঠুকিয়ে নিয়ে নূরের রসালো ঠোঁট চুষে নিতে লাগলো। একবার নিচের ঠোঁট, আরেকবার উপরের ঠোঁট। এভাবে পালাক্রমে নূরের ঠোঁটের স্বাদ নিতে লাগলো। ঠোঁটের স্বাদ নিতে নিতে আদিত্য নূরের শাড়ির ফাঁকে উন্মুক্ত কোমরে হাত দিয়ে স্লাইড করতে লাগলো। মাঝে মাঝে হাত দিয়ে কোমরে চাপ দিতে লাগলো। আদিত্যের এমন লোম হর্ষক ছোঁয়ায় নূরের সারা শরীর কাটা দিয়ে উঠছে। লোমকূপও দাঁড়িয়ে যাচ্ছে। প্রিয়তমার ছোঁয়ায় যে এত সুখ আছে তা জানা ছিল না নূরের। আদিত্যের এমন পাগল করা আদরের কাছে নূর আর বেশিক্ষণ চুপ করে থাকতে পারে না। নূর এক হাত আদিত্যের ঘাড়ের পেছনে দিয়ে আদিত্যের চুল শক্ত করে ধরে, আরেক হাতে আদিত্যের টি শার্টের কলার খামচে ধরে নিজেও আদিত্যের সাথে রেসপন্স করে। নূরের রেসপন্স পেয়ে আদিত্য আরও উন্মাদ হয়ে ওঠে। পাগলের মতো নূরের ঠোঁটে চুমু খেতে থাকে, আর আদিত্যের হাত নূরের কোমরে আর পিঠে বিচরণ করতে থাকে। আদিত্য এবার নূরের ঠোঁটে আলতো করে একটা কামড় দিল। তারপর নূরের ঠোঁট ছেড়ে দিয়ে ধীরে ধীরে চুমু দিতে দিতে নূরের গলায় নেমে এলো। পাগলের মতো নূরের গলায় ঘাড়ে চুমু খেতে লাগলো। নূরের এদিকে কাঁপতে কাঁপতে পাগল হওয়ার উপক্রম। নূর আদিত্যের এমন পাগল করা ছোঁয়া সহ্য করতে না পেরে আদিত্যের কানের লতি কামড়ে ধরল। এতে যেন আদিত্যের উন্মাদনা আরো বাড়িয়ে দিল। আদিত্য নূরের গলার ঘাড়ের মাঝখানে কামড় দিয়ে ধরল। নূরের একটু ব্যথা লাগলেও কিছু বলল না। এই ব্যথায় যেন অন্যরকম সুখ আছে। আদিত্য নূরের গলায় চুমু খেতে খেতে হাত বাড়িয়ে নূরের বুকের ওপর থেকে আঁচলটা সরাতে চায়। আঁচল হাত দিতে হঠাৎ আদিত্যের হুঁশ আসে। ও কি করছে? আদিত্য নূরের আঁচল ঠিক করে দিয়ে মাথা উঠিয়ে নূরের মুখের দিকে তাকায়। নূর এখনো চোখ বন্ধ করে কাঁপছে। আদিত্য নূরের ঠোঁটে নিচের ঠোঁট চেপে ধরে সময় নিয়ে একটা চুমু খায়। তারপর ঠোঁট ছেড়ে দিয়ে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে দুজনেই হাঁপাতে থাকে। নূর লজ্জায় আদিত্যের বুকের ভেতর লুকিয়ে পড়ে। আদিত্য বলে উঠল, আই এম সরি প্রাণ পাখি, আমি বোধহয় একটু বেশি করে ফেলেছি। নূর আদিত্যের বুকে মাথা রেখে বলে উঠল, সরি বলার দরকার নেই, আপনার উপর আমার বিশ্বাস আছে। আদিত্য বলল, তবু আমি এভাবে বিয়ের আগে আমাদের লিমিট ক্রস করতে চাই না। আমি চাই না আমাদের প্রথম কাছে আসা নিয়ে আমাদের ভেতরে কোনো অপরাধ বোধ থাকুক। আমি চাই আমাদের প্রথম মিলন হবে সম্পূর্ণ বৈধ আর পবিত্র, যেটা মনে করে শুধু খুশি আর ভালো লাগা কাজ করবে, কোনো অপরাধ বোধ নয়। বুঝেছ? তবে যতই বলি না কেন, আমি একজন ছেলে পুরুষ মানুষ, তাই অনেক সময় হয়তো আমি আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারি। তখন তুমি আমাকে বাধা দিয়ে আমাকে আটকাবে, আমার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করবে। বুঝেছ? আদিত্যের কথা শুনে নূরের মনটা ভরে উঠল। মনে মনে ভাবল, উনি সত্যি একজন সুপুরুষ, একজন সত্যিকারের প্রেমিক। আদিত্য দুষ্টু হেসে বলল, তবে এটা শুধু বিয়ের আগ পর্যন্তই, বুঝেছ? বিয়ের পরে কোনো বাধা চলবে না, দিনরাত শুধু আদর আর আদর চলবে। তুই কোনো বাধা দিতে পারবে না, বুঝেছ? নূর লজ্জা পেয়ে আদিত্যের বুকে আস্তে করে একটা কিল দিয়ে বলল, ছি, অসভ্য। নূরের কথায় আদিত্য হেসে উঠল। একটু পরে আদিত্য বলল, এভাবে বুকের মাঝে পড়ে থাকলে হবে? ডিনার করতে হবে না? নূর একটু মিথ্যে অভিমান দেখিয়ে আদিত্যের বুকে মাথা নাড়ালো, মানে সে খাবে না। আদিত্য মুচকি হেসে বলল, আমি খাইয়ে দিলেও না? নূর এবার লাজুক হেসে বলল, জানি না। আদিত্য হেসে দিয়ে নূরকে কোলে নিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল। তারপর পা দিয়ে চেয়ার টান দিয়ে নূরকে কোলে নিয়ে চেয়ারে বসলো। তারপর প্লেটে খাবার বেড়ে হাতে নিয়ে নূরের মুখের সামনে ধরল। নূরও চুপচাপ খাবার মুখে নিয়ে নিল। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আপনি খাবেন না? দাঁড়ান, আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। কথাটা বলেই নূর আদিত্যের কোল থেকে উঠতে নিলেই আদিত্য নূরকে আটকে ধরে বলে উঠল, আমি কি তোমাকে বলেছি আমার জন্য আলাদা খাবার বাড়তে? নূর ভ্রু কুঁচকে বলল, কেন, আপনি খাবেন না নাকি সত্যি সত্যি বাইরে থেকে খেয়ে এসছেন? আমি কি বলেছি নাকি আমি খাবো না? আমি খাবো, তবে আলাদা প্লেটে নয়, তোমার সাথে এক প্লেটেই খাবো। কিন্তু আমার এটো প্লেটে আপনি কিভাবে খাবেন?
তোমাকে এত বুঝতে হবে না। তোমার প্লেটে খেলে খাবো, না হলে খাবো না। নূর লাজুক হেসে বলল। ঠিক আছে। কথাটা বলে নূর নিজের হাত ধুয়ে প্লেট থেকে খাবার নিয়ে আদিত্যের সামনে ধরল। আদিত্য মুচকি এসে খাবারটা মুখে নিয়ে নিল। এভাবে দুজন দুজনকে খাইয়ে দিল। ডিনার শেষে আদিত্য আবারও নূরকে কোলে নিয়ে নূরের সামনের রুমের দিকে এগোলো। নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে আদিত্যের ঘাড়ে মাথা রাখল। আদিত্য নূরের রুমে এসে নূরকে বেডের উপর বসালো। তারপর নূরকে মেডিসিন খাইয়ে দিল। মেডিসিন খাওয়া শেষে নূরকে শুইয়ে দিয়ে গায়ের উপর দিয়ে চাদর দিয়ে দিল। তারপর নূরের কপালে চুমু দিয়ে মুচকি হেসে বলল, গুড নাইট প্রাণ পাখি। নূরও মুচকি হেসে বলল, গুড নাইট। তারপর আদিত্য উঠে নিজের রুমে চলে গেল। ভোরের মিষ্টি আলো জানালা দিয়ে নূরের চোখে পড়তেই রোজকার অভ্যাস অনুযায়ী নূরের ঘুম ভেঙে গেল। নূর আড়মোড়া ভেঙে চোখ খুলে তাকালো। আজকের সকালটা ওর কাছে যেন অনেক সুন্দর লাগছে। কাল রাতের কথা মনে হতেই নূর লাজুক হেসে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। ওর জীবনেও যে এত সুখ আসতে পারে এটা কখনো কল্পনাও করেনি নূর। নূর বেড থেকে নেমে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে নূর কতক্ষণ শুয়ে রইল, কিন্তু ঘুম আসছে না। রোজ এই সময় নূর বাসার সব কাজ করে, কিন্তু এখানে তো কোনো কাজ নেই। আদিত্য নূরকে কোনো কাজ করতে দেখলেই ভীষণ রেগে যায়। তাই তো কাকিও নূরকে কোনো কাজ করতে দেয় না। আবার ঘুমও আসছে না। নূর কতক্ষণ এই পাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করলো, না, কিছুতেই ঘুম আসছে না। নূর আর না পেরে বেড থেকে উঠে পড়ল। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো কেউই নেই, কাকিও এখনো আসেনি। নূর কতক্ষণ একা একাই বাইরে বাগানে হাঁটাহাঁটি করলো। 1 ঘন্টা হাঁটাহাঁটির পর নূরের আর ভালো লাগলো না। নূর আবারও বাসার ভেতরে ঢুকলো। হঠাৎ ওর আদিত্যের কথা মনে হলো। নূর ধীর পায়ে আদিত্যের রুমের দিকে এগিয়ে গেল। আদিত্যের রুমের দরজায় এসে দরজাটা হালকা করে ঠেলে দেখলো দরজা খোলাই আছে। নূর আস্তে করে দরজাটা খুলল। পা টিপে টিপে আস্তে করে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দেখলো আদিত্য খালি গায়ে উপর হয়ে শুয়ে আছে। নূর আস্তে করে আদিত্যের পাশে বেডের উপর বসলো। নূর আদিত্যের ঘুমন্ত চেহারাটা দেখতে লাগলো। ঘুমন্ত অবস্থায় আদিত্যকে দেখতে আরো সুন্দর লাগছে। লম্বা সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে। ফর্সা উন্মুক্ত শরীরে আদিত্যকে আরো আকর্ষণীয় লাগছে নূরের কাছে। নূর খোল লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে। নূর আস্তে করে নিজের হাতটা উঠিয়ে আদিত্যের মাথায় রাখলো। আলতো করে আদিত্যের সফট চুলের ভেতর হাত বোলাতে লাগলো। আদিত্যের চুলগুলো নূরের খুব ভালো লাগে। কি সুন্দর সফট মোলায়েম চুল। নূরের কেমন খোল লেগে যাচ্ছে। নূর একটু ঝুঁকে আদিত্যের ঘাড়ের কাছে নাক নিয়ে আদিত্যের শরীরের সেই মন মাতানো গ্রানটা নাক টেনে নিতে লাগলো। কিছুক্ষণ পর আদিত্য হালকা নড়ে উঠল। নূরের এবার খোর কাটল। আমাকে এখন এখানে দেখে ফেললে ওনার সামনে লজ্জায় পড়তে হবে। কথাটা ভেবে নূর তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু নূর যেতে পারে না। তার আগেই আদিত্য ছট করে নূরের হাত ধরে টেনে বিছানায় চিৎ করে ফেলে দেয়। তারপর নূরের উপর 1 হাত পা উঠিয়ে দিয়ে নূরকে চাপটে ধরে নূরের গলায় মুখ গুছে দিল। নূর কোনো কিছু বুঝে ওঠার আগেই এসব হয়ে গেল। আচমকা এমন হওয়ায় নূর থতমত খেয়ে গেল। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কি করছেন? ছাড়ুন প্লিজ। আদিত্য নূরের গলায় নাক ডুবিয়ে শরীরের গ্রাণ নিল। তারপর নূরের কানের কাছে এসে লো ভয়েসে বলল, আমি তো আর তোমার কাছে যাইনি, তুমি এসেছো আমার কাছে। তাহলে কিসের ছাড়াছাড়ি? তুমি আমার ঘুম ভাঙিয়েছো, এখন তুমি ঘুম পাড়িয়ে দিবে। কথা বলার সময় বারবার আদিত্যের গরম নিঃশ্বাস আর ঠোঁটের ছোঁয়া নূরের কানে আর ঘাড়ে পড়ছে। নূরের সারা শরীর শিনশিন করে কেঁপে ওঠে। চোখ বন্ধ করে নিল। নূর কম্পিত স্বরে আবার বলে উঠল, তার মানে আপনি জেগেছিলেন এতক্ষণ? আদিত্য নূরের গলায় নাক ঘষে নেশাক্ত কণ্ঠে বলল, শুধু এতক্ষণ না, আমার ঘুম তো তোমাকে দেখার পর থেকে চলে গেছে। যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে তুমি আমার ঘুম কেড়ে নিয়েছো। একটা রাতও আমাকে শান্তিতে ঘুমাতে দাওনি, অনেক জ্বালিয়েছো আমাকে। তাই আজ তুমি আমাকে শান্তি মতো ঘুম পাড়িয়ে দিবে। আর যতক্ষণ আমি ঘুমাবো ততক্ষণ তুমিও আমার সাথেই থাকবে, একদম উঠে যাওয়ার চেষ্টা করবে না। কথাগুলো বলেই আদিত্য নূরের গলায় একটা টিপলি চুমু খেল। আদিত্যের ছোঁয়ায় নূর আবারও কেঁপে উঠল। আদিত্য নূরের কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, আমি এখন শুধু ঘুমাতে চাই। তোমার কাঁপাকাঁপি কিন্তু আমাকে
অন্য কিছু করতে বাধ্য করবে। নূর পড়ে গেছে বিপাকে। মনে মনে নিজেকেই বকতে লাগলো, কি দরকার ছিল তোর এখানে আসা? নাচতে নাচতে এখানে চলে এলি, এখন ফেসে গেলি তো, বোঝ মজা। নূরের ভাবনার মাঝেই আদিত্য আবার বলে উঠল, নিজেকে বকা শেষ হলে আমার মাথায় বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দাও। কথাটা বলেই আদিত্য নূরের হাতটা ধরে নিজের মাথায় রাখল। নূর বেচারে আর কি করবে, এখান থেকে যে ছাড়া পাওয়ার কোনো উপায় নেই, সেটা ভালোই বুঝতে পারছে ও। তাই নূর আর কিছু না বলে আদিত্যের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 5 মিনিট পর আদিত্যের ঘন নিঃশ্বাসের শব্দে নূর বুঝতে পারল আদিত্য ঘুমিয়ে পড়েছে। নূর মুচকে এসে আদিত্যের চুলে বিলি কেটে দিতে লাগলো। এভাবেই এক সময় নূর নিচেও ঘুমিয়ে পড়ল। তাসির মাত্রই জগিং থেকে ফিরেছে। বাসায় ঢুকে ওর মাকে কফি দিতে বলে উপরে নিচের রুমে গেল ফ্রেশ হতে। তাসির শাওয়ার নিয়েও ওয়াশরুম থেকে একটা তোয়ালে পরে বের হলো। আয়নার সামনে যেয়ে নিজের চুল ছাড়তে লাগলো। একটু পরে হঠাৎ তাসিরের সামনে কেউ কফির মগ ধরল। তাসির মনে করলো ওর মা হয়তো কফি নিয়ে এসেছে। তাসির মুচকি এসে কফির মগটা হাতে নিল। মুখে কফি নিতেই পাশ থেকে মেইলি কণ্ঠে কেউ বলে উঠল, কফি কেমন হয়েছে স্বামী? হঠাৎ করে এমন উদ্ভট কথা শুনে তাসিরের কাশি উঠে গেল। তাসির পাশে তাকিয়ে দেখলো একটি মেয়ে শাড়ি পরে ইয়া বড় ঘোমটা নিয়ে দাঁড়িয়ে আছে। তাসির কোনো রকমে কাশি থামিয়ে ব্রু কুচকে বলল, কে আপনি? এখানে কেন এসেছেন? আর কি আবল তাবল বলছেন? মেয়েটি ঘোমটার ভেতর থেকে বলল, আরে কি বলেন এসব? তওবা তওবা, স্বামী হয়ে নিজের বউকে চিনছেন না? এটা কেমন ধরনের কথা? আর আমি এখানে কি করছি মানে? আমার স্বামীর রুমে আসবো না তো কে আসবে? তাসির যেন আকাশ থেকে বলল, কি বলে এই মেয়ে? তাসির থতমত খেয়ে বলল, কি 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 বলছেন এসব? কে আপনার স্বামী? আপনাকে তো আমি চিনি না। হঠাৎ মেয়েটা নিচের ঘোমটা ফেলে দিয়ে বলল, এখন চিনেছেন স্বামী? মেয়েটিকে দেখে তাসির হ্যাবাচাকা খেয়ে গেল। অপ্রস্তুত হয়ে বলল, সানহা, তুমি তুমি এখানে কি করছো? আর এসব নাটকের মানে কি? সানা লাজক হেসে হেলে তুলে বলল, নাটকের কি দেখলেন? আসলে আমি ভবিষ্যতে প্র্যাকটিস করছিলাম। ভবিষ্যতে তো বই হয়ে এসে আমাকে এসব করতে হবে, তাই না? তাসির ব্রু কুচকে বলল, মানে কি বলছো এসব? দেখো, তোমাকে আমার রুমে এভাবে কেউ দেখে ফেললে খারাপ ভাববে, তাই তুমি এখান থেকে যাও প্লিজ। সানা দুষ্ট হেসে তাসিরের কাছে আসতে আসতে বলল, দেখলে দেখুক, তাতে আমার আরও ভালো। এমনিতেই আমাকে আপনার বাবা মা অনেক পছন্দ করে। এখানে আপনার সাথে আমাকে দেখে তারা খুশি হয়ে আমাদের বিয়ে দিয়ে দেবে। এতে দুজনেরই সুবিধা হয়ে যাবে, তাই না? কথা বলতে বলতে সানা তাসিরের একদম কাছে চলে আসলো। সানার এভাবে কাছে আসে দেখে তাসির পেছাতে লাগলো। পেছাতে পেছাতে দেয়ালের সাথে ঠেকে গেল, আর পেছানোর জায়গা নেই। তাসিরের কাছে এসে তাসিরের দুই পাশে 2 হাত দিয়ে তাসিরের দিকে ঝুঁকে দাঁড়ালো। তাসির দেয়ালের সেটে দাঁড়িয়ে শুকনো ঢোক গিলে বলল, দেখ এসব কি বলছে, তো তোমার এখন থেকে চলে যাওয়া উচিত। সানা ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলল, কেন? ভয় লাগছে বুঝি? আপনার চোখে তো আমি একটা পিচ্ছি, তাহলে আমাকে দেখে কিসের ভয়? সানা তাসিরের উন্মুক্ত বুকে নিচের তর্জনী আঙ্গুল দিয়ে স্লাইড করে এক চোখ টিপ দিয়ে আবেদনী ভঙ্গিতে বলল, বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু খালি গায়ে সেই হট লাগছে। ঠোঁট দুটো গোল। ওর মতো করে টেনে কথাটা বলল সানা। তাসিরের এবারে মনে পড়ল যে ও এতক্ষণ খালি গায়ে আছে। কথাটা মনে আসতেই তাসির তড়িঘড়ি করে 2 হাত দিয়ে সানাকে ধরে সরিয়ে দিল। দৌড়েছে কাবার থেকে টি শার্ট বের করে পরে নিল। সানা পেছন থেকে হেসে দিয়ে বলল, এখন আর ঢেকে কি লাভ? আমি তো সব দেখেই ফেলেছি। তাসির সানার দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, সানা, অনেক হয়েছে। ছেলে মানুষের একটা সীমা আছে। কি সরি করছো এসব? তুমি এখন চলে যাও প্লিজ। কথাটা বলেই তাসির ওখান থেকে সরে যেতে নিলে সানা ওর হাত টেনে ধরে সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, আপনি কি ভেবেছেন আপনি আমাকে যে ভালোবাসেন সেটা কি আমি জানি না? সানার কথায় তাসির থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, কি কি বলছো সব? এমন কিছু না, তুমি ভুল ভাবছো। সানা বলল, ভুল আমি না, আপনি ভুল ভাবছেন। আপনি ভাবছেন হয়তো আমি ছোট মানুষ, আমি এসব বুঝবো না, আপনার ভালোবাসাকে বুঝবো না। আর আমি সেটাই প্রমাণ করতে চাই। আপনি ভুল ভাবছেন। আপনার চোখের ভাষা আমি বুঝতে পারি, আপনার অনুভূতিগুলোকেও
আমি বুঝতে পারি। তাহলে আপনি কেন আমার অনুভূতিগুলো বুঝতে পারেন না? কেন বুঝতে পারেন না যে আমিও আপনাকে ভালোবাসি? সানার মুখে ভালোবাসি কথা শুনে তাসির চমকে তাকালো সানার দিকে। সানা তাসিরের কলার চেপে ধরে করুণ সুরে বলল, বলুন কেন করেন আমার সাথে এমন? আমি যত আপনার কাছে আসতে চাই আপনি ততই দূরে সরে যান। আমি ফোন করলে ফোন ধরেন না, মেসেজ দিলে রিপ্লাই করেন না। কেন এমন করেন? আর কিভাবে আপনাকে বোঝাবো যে আমি কোনো ছোট খুকি না? বলুন কিভাবে বোঝাবো? একটু থেমে তাসিরের কাছে ছেড়ে দিয়ে আবার বলে উঠল, ঠিক আছে, দরকার হলে আমি আপনাকে শারীরিকভাবেই বুঝিয়ে দেবো যে আমি কোনো ছোট বাচ্চা নয়। কথাটা বলেই সানা নিজের বুকের ওপর থেকে শাড়ির আঁচলটাই একটানে সরিয়ে নিল। তাসির এবার রেখেছে সানার গালে ঠাস করে একটা চর মেরে দিল। তারপর চোয়াল শক্ত করে বলল, কি করছো এসব? পাগল হয়ে গেছো তুমি? সানা গালে হাত দিয়ে ছলছল চোখে তাসিরের দিকে তাকালো। তারপর নিজের আঁচল আবার ঠিক করে নিয়ে তাসিরকে কিছু না ওখান থেকে চলে যেতে নেয়। তাসিরের এবার খুব গিল্টি ফিল হচ্ছে। তাসির সানার সামনে এসে অপরাধী সুরে বলে উঠল, সানা, আই এম সরি। তাসিরের কথা শেষ হওয়ার আগেই সানা হাত উঠিয়ে তাসিরকে থেমে দিয়ে বলল, আপনি কেন সরি বলছেন? দোষ তো আমার। আমি আপনার পেছনে পড়ে আছি। তবে চিন্তা করবেন না, আজকের পর থেকে আর আপনাকে ডিস্টার্ব করব না, আর না আপনার সামনে আসব। ভালো থাকবেন। কথাগুলো বলেই সানা হন হন করে ওখান থেকে চলে গেল। তাসির নিজের চুল টেনে ধরে বেডের উপর বসে পড়ল। মনে মনে ভাবল, মেয়েটার সাথে এতটা রোড হওয়া ঠিক হয়নি আমার। মেয়েটা বোধহয় অনেক কষ্ট পেয়েছে। এখন কি করব আমি? সকাল 10টা। ঘুম ভেঙে চোখ খুলে তাকালো নূর। চোখ খুলে তাকাতেই দেখলো আদিত্য এক হাতে মাথা রেখে নূরের উপর ঝুঁকে অপলক চোখে তাকিয়ে আছে ওর দিকে। নূর ভীষণ লজ্জায় পড়ে গেল। চোখ নামিয়ে আমতা করে বলল, আপনি উঠে পড়েছেন? তাহলে আমাকে ডাকলেন না কেন? আদিত্য নূরের গালে হাত রেখে বৃদ্ধা আঙ্গুল দিয়ে গালে স্লাইড করে নিঃস্বার্থ কণ্ঠে বলল,